আমার দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই এর আগে দুটো ভিডিও উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 উপরে দেখে জানিয়েছিলে যে পুরোটা বাংলায় না হলে তোমাদের একটু বুঝতে অসুবিধে হচ্ছে। তাই তোমাদের সুবিধের জন্য আমি আবার সম্পূর্ণ কবিতাটি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। তবে একটি কথা আমি অবশ্যই বলবো, বাংলায় বুঝবার পর সম্পূর্ণ ইংরেজিতে যে ভিডিওটি করা রয়েছে সেটি আবার দেখবে, তাতে তোমাদের পরীক্ষায় উত্তরগুলো করতে অনেক বেশি সুবিধা হবে। আমি প্রথমেই বলবো যে উইলিয়াম শেক্সপিয়ার, যার নাম তোমরা শুনেছ, শুধু নয়, তোমরা ক্লাস 11-এ র্যাপিড রিডার পোর্শনে উইলিয়াম শেক্সপিয়ারকে একজন ড্রামাটিস্ট হিসেবে চিনেছ বা নাট্যকার হিসেবে চিনেছ। যদিও সম্পূর্ণ নাট্যরূপ সেখানে ছিল না, একটা সংক্ষিপ্ত সার হিসেবে পেয়েও তোমরা বুঝতে পেরেছ যে তিনি এক উচ্চ মানের সাহিত্যিক ছিলেন। কিন্তু তিনি শুধুমাত্র একজন নাট্যকার নন, তিনি একজন কবিও বটে। তার কাব্যিক সত্তার জন্যই তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়। বানানটি আমি তোমাদের বলেছিলাম, BARD, বার্ড অফ অ্যাভন। কারণ এই অ্যাভন জায়গাটিতে, স্ট্র্যাটফোর্ড অ্যাট অ্যাভন জায়গাটিতে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন। আমাদের এই সোনেটটির মূল বিষয়বস্তুতে আসবার আগে কয়েকটি জিনিস সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। সেগুলো হলো যে সনেট কি। সনেট হলো এক ধরনের গীতি কবিতা, বা ইংরেজিতে যাকে বলা হয় লিরিক্যাল পোয়েম। এই গীতি কবিতা 4 রকমের হতে পারে: এলেজি, ওড, সনেট অ্যান্ড ব্যালাড। আমরা যেহেতু আমাদের পাঠ্য রয়েছে সনেট, যার বাংলা তর্জমা করলেও সনেটই বলা হয়, অর্থাৎ তার কিছু বিশেষ বৈশিষ্ট্য দিয়ে আমরা চিনব যে কোনটি সনেট। সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথমে আছে যে এতে 14টি লাইন থাকবে, 14টি লাইন থাকবে এবং একটি রাইম প্যাটার্ন বা ছন্দের মিল থাকবে। সেই ছন্দের মিল হিসেবে উইলিয়াম শেক্সপিয়ারের ক্ষেত্রে আমরা যেমনটা পাই AB AB, CD CD, EF EF অ্যান্ড GG। এই জিজিকে আমরা আরেকটি নামে চিনি, সেটাকে বলা হয় হিরোইক কাপলেট। হিরোইক কাপলেট। এই ABAB কি, এ নিয়ে তোমাদের নিশ্চয়ই একটা প্রশ্ন হচ্ছে যে ABAB কি। আমি প্রথম 4টি লাইন তোমাদের জন্য বোর্ডে লিখে দিয়েছি। দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারবে এই যে সামার্স ডে, এই যে উচ্চারণটি, এই উচ্চারণটিকে যদি আমরা এ ধরি, তাহলে দেখো 3 নম্বর লাইনে এসে মে একই রকমের উচ্চারণ এ এসেছে। আবার দ্বিতীয় লাইনের শেষে টেম্পারেট, এই উচ্চারণটিকে যদি আমরা বি ধরি, তাহলে 4র্থ নাম্বার লাইনের শেষে ডেট, এখানে আবার বি রিপিট হচ্ছে। তোমরা যদি মূল টেক্সটটি দেখো, তাহলে সেখানেও দেখবে যে তার পরবর্তী যে লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলোতেও কিন্তু CD CD, EF EF এবং GG এই রাইম প্যাটার্নকে মেনটেন করা হয়েছে। বইতে একটু দেখো যে সেখানে 5th লাইনে সায়েন্সকে যদি আমরা সি ধরি, তাহলে সেই সায়েন্সের রিপিট হচ্ছে ডিক্লাইন্স, ডিকে পরের লাইনে ডিক্লাইন্সে। আবার ডিমড, এই উচ্চারণটুকুকে যদি আমরা ডি ধরি, তাহলে
আনট্রিম যে সেটা কিন্তু রিপিট হচ্ছে। এইভাবে আমরা ছন্দের গত মিলের কথা এখানে বলছি। তার বাইরে আরেকটি দিক রয়েছে, সেটা হচ্ছে একটি সোনেট হতে হবে আয়াম্বিক পেন্টামিটার ফরমেশন। আয়াম্বিক পেন্টামিটার। পেন্টামিটার, পেন্টা মিন্স 5, মানে 5টি রাইম বা 5টি পার্ট আমরা পাবো। এখানটায় দেখো আয়াম্বিক মিটার, আমরা কোনো ওয়ার্ডকে উচ্চারণের সময় এক একটি বিশেষ জায়গায় স্ট্রেস বা অ্যাকসেন্ট দিই। যেখানটায় আমরা স্ট্রেস বা অ্যাকসেন্ট দিই সেখানে একটি রেফের মতো চিহ্নকে ব্যবহার করি, আর যেখানে কোনো জোর থাকে না সেখানে ইউ এর মতো একটি চিহ্নকে ব্যবহার করি। এখানে দেখো shall I compare the to a summer's day, তাহলে একইভাবে চলছে এই আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস। এভাবে আমরা যদি দুটো নিয়ে একটি মিটার করি, দুটো সিলেবল নিয়ে, কিন্তু তাহলে দুটো ওয়ার্ড নয়, আমি আবার বলছি দুটো ওয়ার্ড নয়, দুটো সিলেবল নিয়ে যদি আমরা এক একটি মিটার করি তাহলে দেখব এখানটায় কিন্তু 1 2 3 4 5 এই 5টি মিটার রয়েছে। এই 5টি মিটার কিন্তু সমস্ত সোনেট জুড়েই রয়েছে। তোমাদের এটুকু মনে রাখলেই চলবে যে এটি আয়াম্বিক পেন্টামিটার ফরমেশনে লেখা হয়। শেক্সপিয়ারের সোনেটের পূর্বে, অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল লিটারেচারের কথা যদি আমরা বলি, তাহলে সোনেট লেখার সূত্রপাত কিন্তু হয়েছিল ইতালিয়ান রাইটার পেত্রাককে ধরে। পেত্রাকের সময় থেকে তিনি যদিও অন্য রকমের রাইম প্যাটার্ন ব্যবহার করেছিলেন, আমি সে সম্পর্কে এখন আর উল্লেখ করছি না, তোমাদের একটা কনফিউশন সৃষ্টি হবে। তোমরা শুধুমাত্র শেক্সপিয়ারিয়ান রাইম প্যাটার্ন যেটা সেটিকেই মনে রাখো। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের হাতে সোনেট রাইটিং এমন এক পর্যায়ে যায় যে বিখ্যাত ক্রিটিকরা তাকে কিন্তু বলছেন যে শেক্সপিয়ারের সোনেট কোনো রাস্তার ধারে ফুটে থাকা ফুল নয়, বরং একটি সাজানো বাগানের সৌন্দর্য। তোমাদের নিশ্চয়ই একটা প্রশ্ন জেগেছে মনে যে সোনেট নাম্বার 18 বাকি নাম্বারগুলো কোথায় গেল, বা এমন তো কখনো শুনিনি যে একটি কবিতার একটি নাম্বার দিয়ে তাকে বোঝানো হয়। তবে এখানটায় এই কবিতাটিরও একটি টাইটেল রয়েছে। সেই টাইটেল প্যালগ্রেভ তার দ্য গোল্ডেন ট্রেজারি এডিশনে তার নামকরণ করেছেন টু হিজ লাভ। টু হিজ লাভ, সেই টু হিজ লাভ, এখানটায় লাভ বলতে আমরা সাধারণভাবেই আমাদের মনে চলে আসে লেডি লাভের কথা, কিন্তু এখানটায় তিনি কোনো লেডি লাভের কথা বলেননি। এখানটায় এই যে তার সোনেট, সোনেট বলা যেতে পারে একটি গার্ল্যান্ড বা মালার মতো। একটি সনেটের সাথে অপর একটি সনেট সাংঘাতিকভাবে রিলেটেড, তাই কোনো একটি সনেটের শেক্সপিয়ার আলাদা করে নামকরণ করেননি, বরং একটা সিরিজ হিসেবে বা পরপর একটা সারি হিসেবে লিখে গেছেন। এই সারির মধ্যে আমরা 3টি ভাগ পাই। প্রথম ভাগটি সনেট নাম্বার 1 থেকে সনেট নাম্বার 126, পরের ভাগটি 127 থেকে 152 এবং শেষ ভাগটি 153 থেকে 154। প্রথম যে সোনেটটা পার্ট, সেই পার্ট লেখা তার ফ্রেন্ডকে উদ্দেশ্য করে, যেটা আমরা পড়ব। তার ফ্রেন্ডকে উদ্দেশ্য করে, তার ফ্রেন্ড কে ছিলেন আমরা ডিটেইলসে জানবো। দ্বিতীয় সোনেট সিরিজ লেখা একজন ডার্ক লেডি নামে একজনকে উদ্দেশ্য করে, ডার্ক লেডি। আর শেষ যে দুটো সোনেট সেটা রোমান গড অফ লাভ কিউপিডকে উদ্দেশ্য করে লেখা। তাহলে আমরা প্রথম যে পার্ট, সেই পার্টে আসি
যে তার ফ্রেন্ড কে ছিলেন, তার সেই বন্ধু, বলা হয় তিনি মিস্টার ডাব্লিউএইচ নামে কোনো একজনকে উদ্দেশ্য করে তার সনেট লিখেছেন, যার নাম উইলিয়াম হার্বার্ট, এবং অনেকে তাকে বলেন আর্ল অফ পেমব্রোক অথবা আর্ল অফ সাদাম্পটন। এই পেমব্রোক এবং সাদাম্পটন দুটি জায়গার নাম। আর্ল সামন্ত রাজা ধরনের একটি পোস্ট, তারা সেখানে ছিলেন। আমরা এখানটায় তার সেই বন্ধুর প্রতি তার যে ফিলিং, তার যে অনুভূতি, সেই অনুভূতির কথা তিনি এখানে প্রকাশ করেছেন। বন্ধু তো আমাদের অনেকেরই থাকে, কিন্তু বন্ধু থেকে বন্ধুত্ব পর্যন্ত যে পৌঁছানো, সেটা হয়তো উইলিয়াম শেক্সপিয়ারের হাত দিয়েই হয়েছে। আর তার সোনেটগুলো পড়ে আমরা হয়তো আমাদের বন্ধুত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শিখব, নতুন এক অনুভূতি আমাদের মধ্যে হয়তো তৈরি হবে, হয়তো জন্ম নেবে। এখানে তার এই যে সোনেট, সেই সোনেটে যেমন আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে তোমাদের পরিচিতি শেক্সপিয়ারের সাথে হয়েছে, কিন্তু একজন ড্রামাটিস্ট হিসেবে আমরা যদি সেই আঙ্গিকেও সনেটকে দেখি, তাহলে এই সনেটের মধ্যে প্রথম ক্যারেক্টার হিসেবে উইলিয়াম শেক্সপিয়ারকে আমরা পাব। শেক্সপিয়ার বানানটি সম্পর্কে সচেতন থাকবে তোমরা পরীক্ষায় লিখবার সময়। যদি উচ্চারণ বানানের সুবিধার জন্য তোমরা শেক্সপিয়ার এভাবে উচ্চারণ করো, তাহলে হয়তোবা বানানটা আরেকটু ঠিক হবে। SHAKES, শেক্সপিয়ার, PEAR, শেক্সপিয়ার। তিনি প্রথম চরিত্র। দ্বিতীয় চরিত্র হচ্ছে তার ফ্রেন্ড উইলিয়াম হার্বার্ট, এবং তৃতীয় চরিত্র হচ্ছে টাইম বা সময়। আমরা প্রথম দুটো সম্পর্কে হয়তো এত কিছু ভাবিনি, কিন্তু এটা নিশ্চয়ই তোমাদের কাছে নতুন যে সময় কিভাবে একটা চরিত্র হতে পারে। সত্যি সময় এমন এক জিনিস, পার হয়ে যায়, আমরা তার খোঁজ রাখি না, তার খবর রাখি না। এটা হয়তো একদিকে স্বস্তির, কিন্তু সংবেদনশীল মন সেই সময়কে নিয়ে ভাবে। যে সময় চলে যায় সেই সময়কে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়। সেই সময়কে এক একজন এক একভাবে তাকে ব্যাখ্যা করেছেন, কারণ এই সময়ের কবলে পড়েই কিন্তু অনেক সুন্দর, অনেক কঠিন জিনিস সমস্ত ধ্বংস হয়ে গেছে। আমরা অনেক চেষ্টা করেও তাকে টিকিয়ে রাখতে পারিনি। এর এক কঠিন যন্ত্রণা রয়েছে। আমাদের সুপরিচিত নাম স্বামী বিবেকানন্দ। তিনি মেডিটেশন বা ধ্যান সম্পর্কে বলেছেন যে ইটস আ জার্নি ফ্রম ফাইনাইট টু ইনফাইনাইট। দুটি শব্দ আমরা জানব, একটি হচ্ছে ফাইনাইট, আরেকটি হচ্ছে ইনফাইনাইট। আমরা যদি বাংলা তর্জমা করি, ফাইনাইট মানে হচ্ছে সময়াবদ্ধ, আর ইনফাইনাইট হচ্ছে সময়াতীত। ফলে সময়াবদ্ধ থেকে সময়াতীতের পথে যাত্রা। সময়াবদ্ধ আমরা থাকতে চাই না, কারণ এই সময় আমাদের ক্ষণিকের আনন্দ দিলেও দুঃখের ভারটা অনেক বেশি কঠিন। তাই এই সময়কে ছাড়িয়ে যাবার এক তাগিদ কিন্তু অনেকের মধ্যেই আমরা লক্ষ্য করি, এমনকি উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যেও সেই তাগিদ রয়েছে, যেখানে তিনি এই টাইমকে ডিফাইন করেছেন। ইট ইজ দ্য ডার্ক হ্যান্ড অফ টাইম,
তার সেই কালো হাতের সাথে তুলনা করেছেন, যে কালো হাত শোককে নিয়ে আসে। অবশ্যই তার থেকে আমরা সান্ত্বনার পথেও চলেছি। সেই সান্ত্বনা যদি আমাদের কাছে না থাকতো, তাহলে আমাদের পক্ষে বেঁচে থাকাটাই হয়তো দায় হয়ে যেত। তাই আমরা সেই সময়কে, যেমনভাবে একজন সন্ন্যাসী তিনি ধ্যানস্থ অবস্থায় সময় থেকে সময়াতীতের পথে যাত্রা করেন, কিন্তু একটু খেয়াল করে দেখো, একটি লিটারেচার, একটি সাহিত্য আমাদের সময় আবদ্ধ থেকে সময়াতীতের পথে নিয়ে যেতে কিন্তু সহায়তা করতে পারি। যখন খুব মন দিয়ে একটি গল্প পড়ছো, উপন্যাস পড়ছো, খেয়াল করেছো কি পাশের ঘর থেকে মা ডাকছেন, হয়তো শুনতে পাওনি। সাধারণ বিজ্ঞান এর ব্যাখ্যা দেওয়া কিন্তু সম্ভব নয়, কারণ শব্দ তরঙ্গের যে উপস্থিতি, সেই উপস্থিতি বা সেই শব্দ তরঙ্গ কিন্তু তোমার কান পর্যন্ত এসে পৌঁছেছে, কিন্তু তোমার ব্রেইন, তোমার মস্তিষ্ক তাকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি বা গ্রহণ করেনি। মানে তোমার মস্তিষ্ক, তোমার মনন অন্য কোনো জায়গায় আবদ্ধ, এই সময়ের মধ্যে তুমি আবদ্ধ নও। এই সময়কে তুমি ছাড়িয়ে অন্য কোথাও চলে গেছো, অন্য এক রাজত্বে, যেখানটায় সময়ের কোনো লিমিটেশন নেই, সময়ের কোনো আবদ্ধতা নেই। তুমি স্নান, খাওয়া, অনেক কিছুকে ভুলে গেছো, ওই সাহিত্যের সাগরে ডুব দিয়েছো তুমি। তাই সেখানে যে আনন্দ আমরা পাই, সেই আনন্দকে সাহিত্যিকরা একটি বিশেষ টার্ম দিয়ে ব্যাখ্যা করেছেন, যে টার্মটিকে বলা হয় এস্থেটিক বিউটি। এস্থেটিক বিউটি, বা যাকে বাংলা তর্জমা করা হয় নান্দনিক সৌন্দর্য। নান্দনিক সৌন্দর্য অর্থাৎ যে সৌন্দর্যকে আমাদের সুপার কনসিয়াস ব্রেইন বা অতি চেতন মন গ্রহণ করতে পারে, কিন্তু তার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। সুতরাং এটা ঠিক ফিল করবার মতো। এই প্রসঙ্গে তোমাদের একটা ছোট্ট গল্প বলি। গল্পটা আমার নয়, গল্পটি আমাদের শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তার শিষ্যদের উদ্দেশ্যে। 3 বন্ধু রাস্তা দিয়ে যেতে যেতে একটি জায়গা দেখছে বিশাল উঁচু এক পাঁচিল দিয়ে ঘেরা। প্রথম বন্ধু বলল, দেখ, এত উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, ভেতরে নিশ্চয়ই ভালো কিছু থাকবে, কিন্তু উঠবো কি করে? তাদের মধ্যে একজন বেশ ভালো গাছ বাইতে পারত। সে বলল, দাঁড়া, আমি গাছে উঠি, উঠে ভেতরে কি আছে দেখে আমি অবশ্যই তোদের বলবো। সে যথারীতি গাছে মাথায় যখন উঠল, তখন সে আনন্দে চিৎকার করে ওই পাঁচিলের ভেতরের অংশে লাফ দিল। বাকি দুজন তো জানতে পারলো না ভেতরে কি আনন্দ ছিল। দ্বিতীয় বন্ধু বলল, দাঁড়া, এবার আমি চেষ্টা করে দেখি। কিন্তু দ্বিতীয় বন্ধু যখন সে পাঁচিলের উপরে উঠল, সেও আনন্দে ভেতরেই ছাপ দিল। তৃতীয় বন্ধু তখন ভাবল, নিশ্চয়ই ভেতরে এমন কিছু আনন্দের আছে যার জন্য ওরা আর ফিরে আসা পর্যন্ত সেখানে অপেক্ষা করতে পারেনি, বা আমাদের সে খবরটুকু দিতে পারেনি। তাই তৃতীয় বন্ধুও সেই পথে যাত্রা করল। আমরাও উইলিয়াম শেক্সপিয়ারের এই সনেট নাম্বার 18 ধরে আমরা যাত্রা করার চেষ্টা করব সেই অসীম আনন্দের পথে। তিনি বলেছেন, shall I compare thee to a summer's day? একটি ইন্টারোগেশন বা একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তিনি শুরু করেছেন। সাধারণভাবে আমরা প্রশ্ন করে অনেক সময় একটা না বাচককে বুঝিয়ে দিই। আমরা হয়তোবা কখনো বাড়িতে বাবা মা প্রশ্ন করেছেন, হ্যাঁ রে, ও কি তোর বন্ধু? মানে তারা কি বোঝাতে চেয়েছেন? ও তোর বন্ধু হওয়ার মতো নয়। এখানে তিনিও যখন বলছেন shall I compare thee to a summer's day, এই কথাটি একটু প্রসঙ্গে আমি আসবো। আমাদের এখানে গ্রীষ্মকাল যেমন অসহ্য অনেক সময়তেই, কিন্তু একটি শীত প্রধান দেশে গ্রীষ্মকাল কিন্তু
বেশিরভাগটাই মনোরম, শীতটাই বরং অনেক বেশি কষ্টকর। তাই সেই সামার ডে সৌন্দর্যের সাথে তিনি তার বন্ধুকে তুলনা করবেন কি? তিনি নিজেই প্রশ্ন করেছেন, তিনি নিজেই সেই উত্তরে আসছেন, thou art more lovely and more temperate। দুটো কম্পারেটিভ ডিগ্রিকে তিনি ইউজ করেছেন। মোর শুধুমাত্র একবার নয়, দুবার তিনি ব্যবহার করেছেন, কারণ তিনি বলতে চেয়েছেন এই সামার ডে চাইতে তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য অনেক বেশি টেম্পারেট বলতে ডিউরেবল বা অনেক বেশি স্থায়ী। কারণ সামার ডে স্থায়ী নয়। আজকে চিন্তা করে দেখো, আমাদের ইতিহাসে বহু কিছু, টাইটানিক জাহাজের কথা মনে করো। সেই জাহাজ যখন তৈরি হয়েছিল তখন কেউ কি ভাবতে পেরেছিল যে তার প্রথম যাত্রা শেষ করে জাহাজটি ফিরে আসবে না? যার জন্য সেই জাহাজে পর্যাপ্ত পরিমাণ লাইফবোট ছিল না। অহংকার, মানুষের অহংকার চূর্ণ হয়ে গেছে একটি প্রকৃতির কাছে, সেই হিমশৈলের কাছে। ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল সগর্বে ঘোষণা করেছিলেন, আমার কাছে আমার যুদ্ধ জাহাজ প্রিন্স অফ ওয়েলস যতদিন থাকবে ততদিন কেউ আমাকে যুদ্ধে হারাতে পারবে না। হয়েছিল কি? সেই প্রিন্স অফ ওয়েলসকে জাপানের সুইসাইড রেজিমেন্টের একজন পাইলট তার বোমা বোঝাই প্লেন নিয়ে সোজাসুজি তিনি সেই ফাইটার প্লেনটিকে ঢুকিয়ে দিয়েছিলেন প্রিন্স অফ ওয়েলসের ধোঁয়ার নলের ভেতর দিয়ে। সম্পূর্ণ জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল এক মুহূর্তের মধ্যে। তেমনি আমরা দেখব কোনো কিছুই স্থায়ী নয়। আমরা স্থায়িত্বের কথা ভাবি, সেই অন্ধ মায়ায় আবদ্ধ হই, আবার কোনো এক সময় এসে হয়তো কোনো একজন কেউ আমাদের মধ্যে যিনি রয়েছেন তিনিই হয়তো আবার জানিয়ে দেন যে না, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে। সেই মনকে অন্য কোথাও নিয়ে যাবার যে তাগিদ, সেই তাগিদ কিন্তু আমাদের নিজের মনের মধ্যেই রয়েছে। এখানে দাও কথাটি তিনি ব্যবহার করেছেন। এই শব্দটির সাথে তোমরা পরিচিত নও। দাও কথাটির মানে হচ্ছে ইউ। এটি ওল্ড ইংলিশ ফরমেশন, দ্যাট ইজ ইউ আর। আর মিন্স আর। You are more lovely and more temperate than that of the summer's day। সেই গ্রীষ্মের দিনের চাইতে তোমার সৌন্দর্য সেটা অনেক বেশি স্থায়ী সেই সৌন্দর্য। কেন? Rough wings do shake the darling birds of May। Rough wings do shake the darling birds of May। মে মাসের যে ঝোড়ো হাওয়া, সেই ঝোড়ো হাওয়া, যে সুন্দর ফুলের কুড়িগুলো, যে কুড়িগুলো মে মাসে ফোটে, বুঝতেই পারছো শীতের দেশ, মে মাস মানে উষ্ণতা পেয়ে গাছগুলো প্রাণ ফিরে পায়, তাই তারা নতুন করে সেই কুড়ি ফোটাবার তাগিদ তাদের মধ্যে দেখা যায়। সেই কুড়িগুলিকে এই রাফ উইন্ড এসে ঝরিয়ে দেয়। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে and summer's leaves have। This is again Old English. This means has all too short a date। Summer's leaves মানে হচ্ছে span of time। সামারের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তি all too short। Look the contrast, more and too short। more lovely এটা পজিটিভ, আর এটা নেগেটিভ, টু শর্ট। তার মানে তিনি দুটো বিপরীতকে পাশাপাশি নিয়ে এসেছেন আমাদের কাছে তা বোধগম্য করবার জন্য, আমরা যেন সেটাকে সম্পূর্ণভাবে বুঝতে পারি যে সত্যিকারে তার যে বন্ধুত্বের সৌন্দর্য, সেই বন্ধুত্বের সৌন্দর্য কোন জায়গায় কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। তাহলে নিশ্চয়ই তোমরা প্রথম যে কোয়াট্রেন এ বি এইটুকু পোর্শন পর্যন্ত বুঝতে পেরেছ। এরপর আমরা আসছি দ্বিতীয় যে কোয়াট্রেন সি ডি এবং ইএফ বাকি যে পোর্শনটুকু রয়েছে সেটুকু আমরা এবার দেখো। আমরা পরের যে চারটি লাইন, সেই লাইনে আসছি। তোমাদের যেমনটা বলেছিলাম এর আগে, সিডি শাইনস, you turn to the C
ধরলে ডিক্লাইন্স, এখানে তার রিপিটিশন হচ্ছে। ডিমড, একে ডি ধরলে আনড্রিমড, এখানে ডি আসছে। ইএফ, ই এফ, ই এফ। আমরা হিরোইক কাপলেট সবার শেষে ব্যাখ্যায় আসবো। এখানটায় দেখো ইএফ, ফেড, শেড, ওয়েস্ট, গ্রোস্ট। Sometimes too hot, the eye of heaven shines. আমরা যেমনটা এর আগে দেখেছিলাম, তিনি প্রথম লাইনে তিনি বলেছিলেন যে thou art more lovely and more temperate। এখানে তিনি সেই সামার টাইমের শর্ট কামিংস গুলো বলছেন। eye of heaven, eye of heaven means sun, eye of heaven, সেই সূর্য। Sometimes too hot, too hot, again that negative part, too hot, সাংঘাতিক রকমের বেশি উষ্ণতা দেয়, যে উষ্ণতাকে আমরা সহ্য করতে পারি না। and often its gold complexion dimmed, যে সামার ডেকে তিনি প্রথমে সামান্য সুন্দর বলেছিলেন, কারণ সেই সামার ডেতে গোল্ডেন সান আমরা দেখতে পাই, কিন্তু এই গোল্ডেন সান সামান্য আশার আলো আমাদের দিলেও তার সেই গোল্ড কমপ্লেকশন কখনো ডিমড হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়, কারণ সেখানে ধোঁয়াশা, কুয়াশা, মেঘ ইত্যাদি বিভিন্ন কারণ সেখানে থাকে। এরপর যে লাইনটি তিনি বলছেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, and every fair from fair sometime declines. This is a repetition of the F sound, fair from fair sometime declines. যতই সুন্দর থাকুক না কেন, যতই ভালো হোক না কেন, যতই কঠিন হোক না কেন, এক সময় না এক সময় তা ডিক্লাইন করবে, এক সময় না এক সময় তা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমরা তাকে আটকাতে পারবো না। So, এই যে ধ্বংস, সেই ধ্বংস যেন সৃষ্টির সাথে সংযুক্ত। সৃষ্টি যদি হয়, ধ্বংস তবে হবে, কিন্তু সেই ধ্বংসকে তো আমরা এত সহজে মেনে নিতে পারি না। তাই কবির এখানে আক্ষেপ, এই এভরি ফিয়ার ফ্রম ফিয়ার সামটাইম ডিক্লাইন্স। ইভেন একটু ভেবে দেখো, আমাদের জীবনটাও একটা ট্র্যাজেডি। আমাদের জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি কি জানো? যে আমরা একদিন মরে যাব, এই সহজ সত্যটুকুকে ভুলে যাওয়া। এর চাইতে চরম সত্য আর কিছু নেই। এইচ.ডব্লিউ. লংফেলো তার নেচার কবিতায় সুন্দরভাবে একে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে এই যে প্রকৃতি আমাদের কাছে মায়ের মতো, আমাদের খাইয়ে দাইয়ে লালন পালন করে আমাদের বড় করছেন, কারণ সেই বড় হয়ে ওঠে, আবার এক সময় কিন্তু চলে যেতেই হবে, যতই সুন্দর হই না কেন। ঠিক যেমন ভাবে ধরো একটি শিশু তার খেলনাগুলো নিয়ে খেলতে থাকে, এমনকি খেলনাগুলো হয়তো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তবুও সেই খেলনাগুলো তার নিজের, আর মা তাকে বারবার করে সতর্কবাণী দিতে থাকেন, অনেক হয়েছে খেলা, এবার চল ঘুমোতে যাবি। শিশু কি যেতে চায়? চায় না। তাই এক সময় মা তাকে হাত ধরে নিয়ে যান, যে তার জন্য আরো ভালো কিছু খেলনা রয়েছে। এই আরো ভালো কিছুর খেলনার লোভ দেখিয়ে তাকে নিয়ে যান ঘুম পাড়াতে। এই ঘুমকে মৃত্যুর সঙ্গে তিনি তুলনা করেছেন। আমাদের রূপ, সৌন্দর্য, শক্তি, সামর্থ্য, সব কিছু টেম্পোরারি, সব কিছু ক্ষণস্থায়ী। তাই জন ডান তার ডেথ বি নট প্রাউড এই সনেটে তিনি বলেছেন, ডেথ দাও শ্যাল্ট ডাই,
মৃত্যু, তোমার মৃত্যু হবে। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ অফ দ্য পোয়েট জন ডান। কারণ এই মৃত্যুর ভয় আমাদের রয়েছে। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যদিও প্রথমে বলেছিলেন মরণ রে তুহু মম শ্যাম সমান, হয়তো কোনো যন্ত্রণায়, হয়তো কোনো ব্যথায়, কিন্তু আবার তিনিই বলেছেন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মরতে চাই না, কিন্তু নেচার একটি একটি করে আমাদের খেলার সামগ্রীকে কেড়ে নেয়, আর যেন ওয়ার্নিং দিতে থাকে, তৈরি হও, সময় চলে এসছে। কিরকম সেই খেলনাগুলো? আমরা বড় হয়ে তো আর খেলনা নিয়ে খেলি না। আছে, অনেক খেলনা আছে। আমাদের চুলের রঙগুলো ধূসর হয়ে গেছে, সাদা হয়ে গেছে, পেকে গেছে, তাই আমরা হেয়ার ডাই ইউজ করছি তাকে ঢাকবার জন্য। গায়ের চামড়াগুলো নরম হয়ে যাচ্ছে, সেই টান টান ভাবগুলো আর নেই, তাই দেখবে কসমেটিক্সের সবচাইতে বেশি অ্যাডভার্টাইজমেন্ট হয়, সবচাইতে বেশি দাম দিয়ে আমরা কসমেটিক্স কিনি। কিন্তু এত যত্ন করে কসমেটিক্স দিয়ে যাকে সুন্দর করে সাজিয়ে রাখছি, তাও তো একদিন এক মুঠো ছাই হয়ে যাবে, অথবা এক মুঠো ধুলো হবে, তার চাইতে বেশি তো কিছু নয়। তাই তিনি বলছেন, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইনস। সমস্ত ফেয়ারই একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে, তার ডিক্লাইনেশন হবে, তার গ্রাফটা নিচের দিকে নেমে যাবে। বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনটিল চান্স অ্যাক্সিডেন্ট, হঠাৎ ঘটা কোনো ঘটনার জন্য, অথবা নেচারের চেঞ্জিং কোর্স আনটিল, নেচারের যে কোর্স, যে পরিবর্তন হয়ে যাচ্ছে সব সময়, এই যে পরিবর্তনশীলতা, একটু আগে তোমাদের বললাম যে চুলগুলো কালো ছিল সেগুলো আর নেই, যে চামড়া টান টান সুন্দর ছিল সেই চামড়াগুলো আর সুন্দর নেই, যেমন সোজা হয়ে এখন দাঁড়িয়ে রয়েছি, আর 10-20 বছর 15 বছর বাদে আর পারবো না, হয়তো একটা লাঠিতে ভর দিয়েও চলতে পারবো না। এটাই হচ্ছে সবচাইতে বড় সত্যি। তাই সেই নেচারের চেঞ্জিং কোর্স এক সময় সমস্ত সৌন্দর্যকে কেড়ে নেবে। এইটুকু তো আমাদের সবার ফিলিং, হয়তো আমরা সবাই ভাববো, কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার কবি হিসেবে তার একটা ডিফারেন্স তো অবশ্যই রয়েছে, অন্যদের থেকে পার্থক্য তো অবশ্যই রয়েছে। তাই এবার তিনি সেস্টেড পোর্শন, আমি প্রথম যে 8টি লাইন পড়লাম সেই 8টি লাইনকে বলা হয় অক্টেভ। অক্টা মিন্স 8, অক্টেভ বলা হয়, এবং শেষে সেস্টেড মানে লাস্ট 6 লাইনসকে আমরা বলবো সেস্টেড। এই 6 লাইনের মধ্যে প্রথম 4টে লাইন আর 2টো লাইন আলাদা করে ভাগ করা রয়েছে হিরোইক কাপলেট হিসেবে। খেয়াল করো, ঠিক যে কন্ট্রাস্ট আমরা এর আগে লক্ষ্য করেছিলাম, একই কন্ট্রাস্ট দিয়ে তিনি তার সেস্টেড পোরশন শুরু করেছেন, বাট একটা অ্যাডভার্সেটিভ কনজাংশন, বাট দাই ইটারনাল সামার, অর্থাৎ এই নেচারের চেঞ্জিং কোর্সের কাছে, এই নেচারের চান্স অ্যান্ড কোইন্সিডেন্স অ্যাক্সিডেন্টসের কাছে, তাহলে তার মনে হয়েছে যেহেতু সমস্ত সুন্দর থেকে সুন্দরতম জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে, তাই তার বন্ধুও টিকে থাকবে না, তার বন্ধুও একদিন শেষ হয়ে যাবে। তাই তিনি আবার বলছেন, বাট দাই ইটারনাল সামার, দাই মিন্স ইয়োর, কিন্তু তোমার, দেখো এর আগে যে সামারের কথা তিনি বলেছিলেন, অল টু শর্ট এ ডেট তিনি বলেছেন, তোমরা প্রথম 4টে লাইনে খেয়াল করো, অল টু শর্ট এ ডেট, কিন্তু এখানটায় সামারকে তিনি কি বলছেন? ইটারনাল, মানে শাশ্বত, ইউনিভার্সাল। এই সামার কোন সামার? তার বন্ধুত্বের সামারের সৌন্দর্য, সেই বন্ধুত্বের সামারের সৌন্দর্য কিন্তু ইটারনাল, এটি কিন্তু শাশ্বত। shall not fade, it will not fade, it will go on, এটা চলতে থাকবে, এটা পারসিস্ট করবে। কতদিন পর্যন্ত আমরা হিরোইক কাপলেটে গিয়ে সেটা জানবো। nor lose possession of that fair thou wast, ফেয়ার বলতে দেখো আগের যে পোর্ট্রেট সেখানেও আমরা ফেয়ার পেয়েছিলাম, এখানেও তিনি তার একটা সিমিলারিটি নিয়ে এসেছেন, যদিও সামারের সঙ্গে কন্ট্রাস্ট, কিন্তু তার বন্ধুর
ফেয়ারনেসকে কিন্তু তিনি একইভাবে রেখেছেন এখানে ফেয়ার হিসেবে। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট, যে ফেয়ারনেস, সেই ফেয়ারনেস ইনডেসক্রাইবেবল ফেয়ারনেস, যেটা কবির কাছে সান্ত্বনার ব্যাপার, পরম শান্তির ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। তাই তিনি বলছেন অল দ্যাট ফেয়ার দাও ও ওয়েস্ট দ্যাট ইউ পজেস, যে ফেয়ারনেস তোমার মধ্যে রয়েছে, সেই ফেয়ারনেস কিন্তু শুধুমাত্র শারীরিক ফেয়ারনেস নয়, সেখানে একটি মানসিক ফেয়ারনেসের কথাও বলা হয়েছে। সেই ফেয়ারনেস সেটা, বাট তাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, সেটা কখনো ফেড হবে না। নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড, nor shall death brag thou, brag. Keep in mind the meaning of this word brag means proud. আমরা তথাকথিত ভাবেও বলে থাকি যে যমদূত তিনি ঘুরে বেড়ান, কোথায় কার মৃত্যু ঘণ্টা বাজবে, অর্থাৎ সেই চিত্রগুপ্তের খাতায় কার দিন শেষ হয়ে গেছে, তাকে, তার সোলকে তুলে নিয়ে যাওয়ার জন্য যমদূত সেখানে আসে। সেই সেখানটায় তার তো গর্ব, কারণ মৃত্যু তো সবার কাছে আসবে। ঠিক যেমন ভাবে তোমাদের বলেছিলাম একটু আগেই যে সেই জন ডানের কবিতার কথা, death thou shalt die, because this death is the subject of chance and coincidence, যে চান্সের কথা তিনিও এখানে উল্লেখ করেছেন। চান্স, কোইন্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ডিজিজ, অথবা নেচারস চেঞ্জিং কোর্স, সময় বাড়বে, অর্থাৎ আমরা বয়স্ক হব, বৃদ্ধ হব, একটা সময় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তেই হবে। তাই মৃত্যুর তো তাই সেখানে গর্ব হওয়ার কথা, কিন্তু মৃত্যু সে গর্ব করতে পারবে না। জন ডান তাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। জন ডান বলছেন তুমি তো চান্স এন্ড কোইন্সিডেন্সের দাস, তুমি তো ডিজিজের দাস, তা না হলে তোমার কোনো কারো কাছে আসা সম্ভব নয়। কিন্তু সেই স্পিরিট, সেই আত্মা কিন্তু পূর্ণ। সেই পূর্ণ আত্মার সামনে তুমিও অনুপস্থিত। সেই উপনিষদের প্রণাম মন্ত্রেও তোমরা দেখবে পূর্ণমাদায় পূর্ণমিদং পূর্ণতু পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। সেই কমপ্লিট হোল থেকে আমাদের সৃষ্টি, সেই পরমাত্মা থেকে আমাদের সৃষ্টি। সেই আত্মা যখন আবার এই দেহ জীর্ণ বসনের মতো ছেড়ে যাবে, তখন সেই আত্মাও আবার পরমাত্মার সঙ্গে গিয়ে মিলিত হবে। সেই আত্মাকে বলা হয়েছে, আত্মা সম্পর্কে বলা হয়েছে ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মাকে হনন করা যায় না, শরীরকে হত্যা করা যায় বা হনন করা যায়, কিন্তু আত্মার হত্যা হয় না। তিনি সেই আত্মা প্রসঙ্গে এখানে চলে এসেছেন, কারণ সেই ফেয়ারনেসকে তিনি কোনো ফিজিক্যাল বিউটির কথা এখানে উল্লেখ করেননি, তার মানসিক সৌন্দর্যের কথা বলেছেন। ঠিক আমি একটুখানি উদাহরণ দিই তোমাদের। একজন মা, তার সন্তান, সেই সন্তান যতই কুৎসিত হোক না কেন, মার কাছে কি মনে হয় সন্তান কুৎসিত? কখনো না, কখনো না। বাকি সবার চোখে সে কুৎসিত হলেও মায়ের চোখে সে কখনো কুৎসিত নয়, কারণ মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা এই ফেয়ারনেসের সঙ্গে সংযুক্ত। এই ফেয়ারনেস আমি হয়তো তোমাদের বোঝাতে পেরেছি এবার, যে তিনি কোন ফেয়ারনেসের কথা বলেছেন। তিনি তার বন্ধু সম্পর্কে, তার ইন্টেন্সিটিকে সেই লেভেলে নিয়ে চলে গেছেন। এই ফেয়ারনেসকে তুমি পজেস করছো, অলওয়েজ মানে তোমার দখলে রয়েছে, তোমার দখলে রয়েছে। Nor shall death brag thou wanderest in his shade. Death, মৃত্যু এখানটায় পার্সনিফাইড হয়েছে। এই death is the wanderer, বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়, কোথায় কার মৃত্যু ঘটনা হয়েছে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে গর্ব প্রকাশ করতে পারবে না এ সম্পর্কে, কারণ সে হয়তো তার বন্ধুকে, তার রক্ত মাংসের শরীরকে হত্যা করতে পারবে, তার আত্মাকে হত্যা করা সম্ভব নয়। আর উইলিয়াম শেক্সপিয়ারের যে ফিলিং রয়েছে তার বন্ধু সম্পর্কে, তাকেও হত্যা করা সম্ভব নয়। When in eternal lines, look the repetition of the word eternal, আবার রিপিট করা হয়েছে এখানটায়, ওয়ার্ডটি রিপিট করা হয়েছে,
ইটারনাল, শাশ্বত। when in eternal lies to time, সময়ের সাথে সাথে সে গ্রো করবে, সে বড় হবে। দেখো ছন্দের মিলের জন্য ওয়েস্ট এবং গ্রোয়েস্ট কথাটি ব্যবহার করা হয়েছে। এই শাশ্বতের সঙ্গে সে বড় হবে, কিন্তু মৃত্যু তার সম্পর্কে গর্ব করতে পারবে না। সময়ের সাথে সাথে সে বড় হবে, কিন্তু সেই সময় কোনো সাধারণ সময় নয়, সেই সময় শাশ্বত সময়। সেই শাশ্বত সময়ের পথে তিনি নিয়ে চলেছেন তার বন্ধুত্বের যে সৌন্দর্য। আমরা এবার কিন্তু পরবর্তী যে শেষ দুটো লাইন আমাদের রয়েছে, so long as men can breathe or eyes can see, so long lives they see. So এখানে দেখো যে so long as men can breathe or eyes can see, যতদিন পর্যন্ত মানুষ আমরা যতদিন পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিতে পারবো, যতদিন আমাদের চোখের দৃষ্টি থাকবে, so long lives this and this gives life to thee, ততদিন পর্যন্ত এই বন্ধুত্ব টিকে থাকবে এবং এই সোনেটটি তোমাকে সেই লাইফ ফোর্স দিতে থাকবে, জীবনী শক্তি দিতে থাকবে। আমি যে হিরোইক কাপলেটের কথা বলেছিলাম, দেখো সি এবং দি এখানে জি জি এটা মিলেছে। আমি এখানে এটা হিরোইক কাপলেটকেই আলাদা করে বলছি। so long men can breathe or eyes can see, এখানটায় দেখো দুবার দিস কথাটি ব্যবহার করা হয়েছে। so long lives this, ততদিন পর্যন্ত এটি বেঁচে থাকবে এবং এটি তোমাকে লাইফ দিতে থাকবে। so long lives this বলতে এই সোনেটটি বেঁচে থাকবে, কারণ he had the confidence enough, তার যথেষ্ট কনফিডেন্স ছিল যে তার সোনেটটি শুধুমাত্র কোনো একটি সময়ের মধ্যে আবদ্ধ থাকবে না। he was confident about composing about this sonnet, যখন তিনি একে রচনা করেছিলেন, যখন তিনি একে কম্পোজ করেছিলেন, ততদিন পর্যন্ত এই সনেটের সাথে সাথে তার ফ্রেন্ড এবং ফ্রেন্ডশিপের যে সৌন্দর্য, ফ্রেন্ড এবং ফ্রেন্ডশিপের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য টিকে থাকবে। and this gives life to thee, এই সনেটটি তোমাকে জীবন দিতে থাকবে। দ্যাট ইজ যতদিন আমরা পড়ব, যতদিন আমরা পাঠক হিসেবে এই সনেটকে পড়তে থাকব, ততদিন পর্যন্ত কিন্তু এই আমাদের মাঝে যেমন এই সনেটটি থাকবে, ঠিক তেমনি ভাবে আমরা স্মরণ করব তার সেই বন্ধুর কথা, মিস্টার W.H. উইলিয়াম হাওয়ার্ড, আমি প্রথমেই বলেছিলাম। তার সাথেই আমরা স্মরণ করব তার বন্ধুত্বের কথা। আমাদের মাঝে এই সোনেটটির মাধ্যমেই তার বন্ধু এবং বন্ধুত্ব কিন্তু টিকে থাকবে। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো এবং আমি আবার বলবো যে তোমাদের জন্যই এই ইউটিউব চ্যানেল, সুতরাং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা সিনিয়র স্টুডেন্ট রয়েছে, যারা এর আগে এক্স স্টুডেন্ট রয়েছে, তাদেরকেও এ সম্পর্কে জানাতে পারো, তারাও সাবস্ক্রাইব করে রাখতে পারে আমাদের এই ইউটিউব চ্যানেল। এবং তাহলে আমাদের পরবর্তীতে স্কুলের বিভিন্ন প্রোগ্রাম, কারণ তারা অনেকেই দেশে বিদেশে নানান জায়গায় রয়েছে, স্কুলের সম্পর্কে তাদের একটা নস্টালজিয়া রয়েছে যে আবার কখন স্কুলে যাব, সেই পরিবেশকে আবার উপভোগ করব। কিছুটা হলেও সেই স্বাদ তারা মেটাতে পারবে যদি তারা স্কুলেরই কোনো অনুষ্ঠান আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তীতে তারা দেখতে পায়। সকলকে ধন্যবাদ।